জাতীয় পার্টি ভারতের একটা নির্লজ্জ সাপোর্টার, তাদেরকে অনুসরণ করে বা তাদের কথায় উঠবস করে। শিবির বিতর্কিত হবে না তো, কারণ শিবির তো একটা নতুন দল নয়। আমাদের দেশের অধিকাংশ জনগোষ্ঠী মানুষ ইসলাম প্রিয়, ইসলাম ধর্ম অনুসারী। ইসলাম ধর্মে পরচর্চা খুবই গর্হিত একটা কাজ, ঠিক আছে? পরচর্চা ইসলামে একটা নিন্দনীয় কর্ম। তো এখন আমাদের নেতারা, রাজনৈতিক কর্মীরা বা অনেকে আমি এখন দেখি যে ব্যক্তিকে কেন্দ্র করে মানুষের একটা মন্দ চর্চাটা করে। পরচর্চা এমনিতে পরচর্চা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, পরচর্চা একটা ভালো জিনিস না। আর নেগেটিভ হলে তো প্রশ্নই আসে না, উচিত না। এখন ফজলুর রহমান সাহেব যেভাবে গত কয়েকদিন থেকে আমি মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে মোটামুটি বেশ ঝড় তুলে আছেন এবং একদম এটা বিভিন্ন সময় ভাইরাল হচ্ছেন। এখন ভাইরালের একটা জ্বর দেশে চলছে, ভাইরাল ফিভার। হ্যাঁ, এটা কি মানে ভাইরাল ফিভার, অনেকরে ফিভারে পেয়ে বসছে কিনা আমি জানি না। তবে সাম্প্রতিক সময়ে ফজলুর রহমান সাহেব অনেকগুলো কথা বলছেন, যেগুলো অনেকগুলোতে মনে হচ্ছে যেন উনি মানে ওনার আচরণে বোঝা যাচ্ছে এরকম যে উনি মনে হচ্ছে কেউ প্রশ্ন করবে এভাবে যে সখী তুমি কার, সখী তুমি কার। এখন ওনার ইতিহাস আমরা অনেকেই জানি। উনি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। উনি ছাত্রলীগের প্রধান ছিলেন এবং যে সময় উনি ছাত্রলীগের প্রধান ছিলেন ওনার সময়কালে অনেক ডাকসাইটে নেতা আওয়ামী লীগের জন্ম হয়েছে। মোট কথা ছাত্রলীগের প্রধান থাকাকালীন বা তারপরে উনি তো এরপরে উনি ছাত্রলীগ আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে জয়েন করেছেন। তো এখন ওনার কথাগুলো ছাত্রলীগের সাথে ওনার দীর্ঘদিনের প্রেম ভালোবাসা, ওনার যৌবনের ভালোবাসা জড়িয়ে আছে। এখন যৌবনের ভালোবাসা উনি ভুলেন কিভাবে? এটাও তো একটা প্রশ্ন আসতেই পারে যে মানুষ তো যৌবনের ভালোবাসা ভুলতে পারে না। সেই থেকে কখনো কখনো ওনার কিছু উচ্চারণ, ওনার কিছু ভাষণ, ওনার কিছু বচন, ওনার কিছু কথাবার্তা আওয়ামী লীগের পক্ষে চলে যায়, আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেন বলে মনে হয়। আবার যেহেতু উনি বিএনপিতে ছিলেন বা বিএনপি থেকে নির্বাচনও করেছেন, এখনও বিএনপিতে আছেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। তো বিএনপি নেতা হিসেবে বিএনপির পক্ষে কথা বলাটাই ওনার স্বাভাবিক। তো ওনার বক্তব্যে, বচনে, ওনার আপনার ডেলিভারেশনসে দুই ধরনের প্রতিক্রিয়া আছে। কখনো কখনো মনে হয় উনি এখনও আওয়ামী মাইন্ডেড, আবার কখনো কখনো মনে হয় যে উনি বিএনপি মাইন্ডেড। তো এ নিয়ে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা আছে। উনি অনেকে বলে, ওনাকে মজা করে যে উনি দোয়াসলা উনি। হ্যাঁ, উনি সুযোগ বুঝে কোপ মারেন। উনি এখন এই মুহূর্তে অনেকে বলতে চান, মনে হয় যেন, আমি সত্য মিথ্যা আমি জানি না, যেহেতু পরচর্চা করা ঠিক নয়, কিন্তু মানুষ ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে উনি বিএনপির মধ্যে একটু হতাশার মধ্যে আছেন। ওনার মতো লোক, যিনি ছাত্রলীগের প্রধান ছিলেন, ডাকসাইটের নেতা, ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন, তো উনি বিএনপির আরও গুরুত্বপূর্ণ পদে থাকার কথা, থাকা উচিত বলে মনে করতেন নিজেকে হয়তো। সেই হতাশা থেকে এই জাতীয় কোনো ওনারা উচ্চারণ হইতে পারে। আবার অনেকে মনে করেন যে উনি এখন মিডিয়ার যুগ, বিভিন্ন ধরনের এরকম বক্কর কথা বলে ভাইরাল হওয়ার একটা মানসিকতা আছে কিনা, সেটাও একটা বিষয় অনেকে ভাবছেন। যাই হোক, আমি অন্তত এগুলো নিয়ে নিজে কিছুই বলতে চাচ্ছি না, এটা ওনার নিজস্ব দৃষ্টিভঙ্গি। তবে একটা বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেছে, উনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের আমাদের যে প্রাণপ্রিয় ধর্ম ইসলাম,
ইসলামের অনুশাসন। সবচেয়ে বড় কথা, আমরা যে যে আলেম ওলামাদেরকে আমরা মাথার তাজ মনে করি, আমাদের গুরু মনে করি, এবং আমাদের তাদের কথাবার্তা আমাদের জন্য পাথেয়, এটা মনে করি। এবং আমরা আলেম ওলামাদেরকে নবী রাসূলদের উত্তরাধিকার মনে করি, ওয়ারাসাতুল আম্বিয়া মনে করি। সেই নবী রাসূলদের সম্পর্কে বা ইসলাম সম্পর্কে বা বাংলাদেশের যে প্রথিতযশা আলেম ওলামাদের সম্পর্কে ওনার কিছু কুরুচিপূর্ণ, ওনার কিছু আপনার আপনার অশোভন বা শ্রুতিকটু এমন কিছু বক্তব্য আমাদের ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ, তারপরে আপনার তৌহিদি জনতার কে আঘাত করেছে এবং আঘাত করার মতো কাজ করেছে। যেমন নাকি উনি আলেম ওলামাদের সম্পর্কে বলেছেন যে আলেম ওলামারা 500 টাকা দিলেই নাকি তাদের বক্তব্য পরিবর্তন করে ফেলেন। এটা খুবই গর্হিত কথা। এটা 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 যদি কোনো আলেম করেও থাকে, সেটার জন্য উনি উপযুক্ত ব্যক্তি নয় এটার সমালোচনা করা। সেটার জন্য সমালোচনা করবে আরেক আলেম তার সেটার ভুল ধরিয়ে দিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কখনো কখনো অনেক সত্য কথা বলা যায় না। যদি এটা সত্যও হয়ে থাকে, এটার প্রভাব সর্বব্যাপী। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো হইতে পারে, কোনো আলেম ভুল করতে পারে, কোনো আলেম এরকম হয়তো পয়সার কাছে বিক্রি হইতে পারে, দিয়ে আমি অস্বীকার করি না। কিন্তু এটা গড়পট্টাভাবে আপনার পাইকারিভাবে আলেম ওলামাদেরকে এইভাবে অশ্রদ্ধা করা, অসম্মান করা এবং তাদের চরিত্র নিয়ে কথা বলা এবং তাদের চরিত্র হনন করা, এটা আমাদের ধর্মপ্রাণ মানুষ ভালো চোখে দেখে না, ভালোভাবে নেয় না। এই জন্য আমি মনে করি, অনেকের সাথে আমিও মনে করি যে উনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে, একজন দীর্ঘ পোড় খাওয়া রাজনৈতিক নেতা হিসেবে উনি এইভাবে ধর্ম নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে এই জাতীয় বক্তব্য দিতে পারেন না। এটাকে বলবো আমি ওনার এটা রেকলেস বক্তব্য, এটা দেউলিয়াত্ব প্রকাশ করেছেন উনি। একজন দায়িত্বশীল এবং একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা, যারা মানুষের সাথে থাকে, জনগণের সাথে থাকে, যারা জনগণের পালস বুঝে, তারা এই জাতীয় দেউলিয়া বক্তব্য, উদাসীন বক্তব্য দিতে পারেন না। এটা প্রকারান্তরে ভালোর চাইতে আমাদের মানুষের মনোজগতে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়, মানুষের মনে আঘাত আসে। সেই জন্য অনেকে বলে যে ওনার মানসিক চিকিৎসা হওয়া দরকার নাকি, অনেকে বলে। আমি সেটা বলছি না। তবে এটাই বাংলাদেশের মানুষ ইসলাম সম্পর্কে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে এবং আলেম ওলামার সম্পর্কে কুচ্ছা রটনা এগুলো ভালোভাবে তো নেয় না, বরঞ্চ এটা নেয় খুবই ঘৃণাভরে। মানুষ এগুলো প্রত্যাখ্যান করে এবং মানুষ এটা পছন্দ করে না। এখন ওই তো বললাম, ওনার উদ্দেশ্য, উনি আসলে সখী তুমি কার, উনি আসলে কার হয়ে কথা বলছেন। তবে এটা আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি তো বিএনপির ক্ষতি হচ্ছে। বিএনপি তো একটা ইসলামিক ভাবাপন্ন বা ইসলামিক দল না হইলেও ইসলামী অনুশাসন পছন্দ করেন এবং মানে ইসলামিক রীতিনীতি, সমাজে ইসলামিক রীতিনীতিকে অনুপ্রাণিত করে এবং উৎসাহ দেয়। তো সেই ক্ষেত্রে তাদেরই একজন নেতা, তাদেরই একজন অভিজ্ঞ প্রবীণ নেতা যখন ইসলাম নিয়ে কথা বলে, যখন আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলে, তখন স্বাভাবিকভাবেই মানুষের, ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হওয়াটা তো খুবই স্বাভাবিক। সেই ভোটার কমে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো বিএনপির মধ্যে এরকম অতি উৎসাহী কিছু লোক আছে, যারা এই বিএনপির যে মূল ধারা, মূল স্রোতধারার বাইরে গিয়ে এক ধরনের অতি বিপ্লবী, অতি বিএনপি এবং অতি আপনাকে বলবে তাত্ত্বিক হওয়ার একটা মানে চিন্তাভাবনা করে মানুষের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি করার একটা অপচেষ্টা করতে পারেন। কিন্তু চূড়ান্ত বিচারে এতে দলের ক্ষতি হয়, এটাই
মানুষ মনে করে, এবং এটাই স্বাভাবিক। ভোটার, এতে করে ভোটারদের মধ্যে যেহেতু প্রভাব পড়ে, ভোট কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা অনেকে যে সন্দেহ করছেন আমি সঠিকই মনে করি এতে। এটা মানে এছাড়া আরও এরকম অনেকজন আছে, আরও কয়েকজন আছে যারা এরকম লাগামহীন বক্তব্য দিয়ে, এরকম আপনার অপ্রয়োজনীয় বক্তব্য দিয়ে, যে বক্তব্যে বিশৃঙ্খলা ছাড়া, যে বক্তব্যে আপনার আপনার বিতর্ক তৈরি করা ছাড়া সমাজে কোনো ভালো কিছু তৈরি করে না। ভালো সমাজের সংহতি, ঐক্য বিনষ্ট হওয়ারই কথা এসব বক্তব্যে। এবং ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে না জেনে, এবং ইসলাম সম্পর্কে নিজের মন গড়া কথা বলে হয়তো সামাজিক মিডিয়াতে আলোচনার সূত্রপাত করা যায়, কিন্তু চূড়ান্ত বিচারের দিনের শেষে ইসলামের ক্ষতি হয়, এবং আলেম ওলামাদের সম্মানের ক্ষতি হয়। সর্বোপরি সমাজের ব্যালেন্সের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়, এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। এগুলো পরিত্যাগ করাই উচিত, এবং এতে করে মানে দলেরই লাভ। যে দলে উনি বিলং করেন সেই দলেরই মানে আমি মনে করি উপকার হবে যদি ওনার এই জাতীয় লাগামহীন বক্তব্য, কথাবার্তা যদি প্রতিহত করা যায় বা বন্ধ করা যায়। মাহফুজ আলমের বক্তব্য নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি নামে একজন আছেন এনসিপির, তিনিও ঠিক একই ভাষায় খোসাদার মতো বক্তব্য দিয়ে থাকেন। এগুলোকে আপনি কীভাবে দেখছেন? ছাত্র নেতা থেকে এখন মূল রাজনীতির নেতা হয়েছেন বটে, তাই বলে কি যা খুশিতে বলতে পারেন? এটা আমার কাছে ওনার বক্তব্যগুলো, সব ধরনের বক্তব্যগুলোকে ব্যালেন্সড বক্তব্য বলে আমার মনে হয় না, এবং দায়িত্বশীল বক্তব্য বলে মনে হয় না, এবং যেটা বলবো আমি এক ধরনের সস্তা স্ট্যান্ডবাজি কিনা সেটা আমার সন্দেহ হচ্ছে। এক ধরনের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে জনগণের মধ্যে, মানুষের মধ্যে আলোচনায় থাকার একটা অপপ্রয়াস কিনা সেটাও ভাববার বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনাদের মতো এরকম তরুণ ছাত্র নেতাদের অনেক কিছু ভাববার বিষয় আছে। আর উনি এই জাতীয় কথা বলার, এরকম আস্ফালন করা, সমাজের অপরাপর রাজনৈতিক দলগুলোতে বা অনেক রাজনৈতিক নেতার মধ্যে অনেক দুষ্ত্রুটি থাকলেও থাকতে পারে, কিন্তু আপনি যত বড় নয় তত বড় কথা, এটাও আমাদের সমাজে সেইভাবে ভালোভাবে চোখে দেখে না। আপনি দেখেন, আপনি মানে পুত্র যতই জ্ঞানী গুণী বিদ্বান হোক না কেন, পিতার সামনে কিন্তু পুত্রই, পিতার সামনে সন্তান কিন্তু সন্তানই। সেই সন্তান যত বড়ই বিদ্বান, বিদুষী, মহিয়ান গরিয়ান হোক না কেন, পিতাকে সম্মান করা, পিতাকে সর্বোচ্চ আসনে দেওয়া, এটাই বাঙালি পিতারা, বাঙালি গুরুরা, এবং আমাদের গুরুভক্তির এটাই প্রমাণ। সে তার বাইরে গিয়ে ওনারা যদি কিছু করেন, সেটা আমাদের সমাজে ভালো চোখে দেখে না। এখন উনি নয় শুধু, এই যে দুইজনের কথা আপনি বলছিলেন, বা এরকম অনেক তরুণ নেতারা আছে, যে তরুণ নেতারা এমন কিছু বক্তব্য দিয়ে থাকেন যেগুলো আমাদের মূলধারার রাজনৈতিক নেতা যারা আছেন, দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, ওনাদের অনেক ত্রুটি যেমন আছে, অনেক কন্ট্রিবিউশন ওই দেশের রাজনীতিতে আছে। আপনি বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের আপনি মুণ্ডুপাত করবেন, তাদের সমালোচনা করবেন, তাদেরকে যা ইচ্ছা তাই বলবেন, তাদেরকে ফেল মারছে বলে আপনি মানে অশ্রদ্ধা করবেন, এটা যেমন গ্রহণযোগ্য নয়, এটা যেমন অনুচিত, এটা যেমন মানুষ ভালো চোখে দেখছে না, হ্যাঁ, এটাও সত্য যে এই জাতীয় নেতাদের, রাজনৈতিক নেতাদের বাংলাদেশের গঠন প্রক্রিয়া থেকে শুরু করে
বাংলাদেশ তৈরি হওয়ার থেকে শুরু করে বাংলাদেশ আজকে এই পর্যায়ে আসার পেছনে এই আমাদের জাতীয় নেতাদের রাজনৈতিক দলের অবদান কি আপনি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, এটা সত্য যে আরও অনেক কিছু করতে পারত, সেটা ব্যর্থ হইতে পারে, কিন্তু তাদেরকে আপনি বেমালুম তাদের অবদানকে ভুলে যাবেন, বেমালুম তাদেরকে অশ্রদ্ধা করবেন, হ্যাঁ, বেমালুম তাদেরকে আপনি নিজের উপরে স্থান দিবেন, আপনি নিজে যেটা করছেন এটাই শ্রেষ্ঠ, এটাই সর্বৈব সত্য, এরকম জ্ঞান করা আমার মনে হয় উচিত না। এবং এটা যারা মনে করে তারা ইতিহাসে অনেক দূর যাইতে পারে বলে মনে হয় না। আমাদের সামাজিক ব্যবস্থা সেটাকে অ্যালাউ করে না, আমাদের সমাজ সেটাকে অ্যালাউ করে না। আমাদের সমাজটা হচ্ছে অনেকটা মুরব্বী নির্ভর। ঠিক আছে, আপনার মুরব্বী, আপনার গুরু, সেটা আপনার চাইতে কম বুঝলেও, আপনার চাইতে কম অভিজ্ঞ হলেও, অপেক্ষাকৃত কম জ্ঞানী গুণী হলেও একজন মুরব্বী, একজন বয়োজ্যেষ্ঠ, একজন সিনিয়র নাগরিক, একজন সিনিয়র ব্যক্তি, তার দীর্ঘ অভিজ্ঞতা, তার বয়স, এটাই তার একমাত্র যোগ্যতা। এবং বয়স একটা বিরাট যোগ্যতা, আপনাকে এটা ভাবতে হবে, মানতেই হবে। একটা লোকের সিনিয়রিটি, একজন লোকের বয়োজ্যেষ্ঠতা, এটা একটা লোকের সবচেয়ে বড় যোগ্যতা। এটা পুঁথিগত বিদ্যায় এটা আসে না। পুঁথিগত বিদ্যা একটা হইতে পারে, একটা যোগ হইতে পারে, কিন্তু যিনি অনেক কিছু দেখেছেন, অনেক চড়াই উতরাই দেখেছেন, অনেক ইতিহাস দেখেছেন, অনেক দূর পথ হেঁটে এসেছেন, তার অভিজ্ঞতা অনেক বেশি এবং আনপ্যারালাল। সেটার সাথে আপনার পুঁথিগত বিদ্যার অনেক মিল হবে না এবং অনেক তুলনা হবে না। সুতরাং অভিজ্ঞতার এটার কোনো তুলনা হয় না, এটার কোনো আপনার অভিজ্ঞতা, এটার কোনো শেষ নেই। পাটোয়ারি আর মাহফুজ আলম সম্পর্কে আপনার মূল্যায়ন? যাদের মূল্যায়ন, তারা যদি এঁচড়ে পাকা ভাব দেখায়, তারা যদি সবজান্তা ভাব দেখায়, তারা যদি এখনই জাতীয় নেতা হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চায়, তাহলে এটা ভুল করবে। তারা এখনও এই দুইজন, আপনি দুইজনের নাম বলছেন তো, এখনও এই এনসিপির নেতারা সবাই তো তরুণ, আমি বলছি এর আগেও সবাই তরুণ। এই তরুণ নেতারা কখনোই বাংলাদেশের জাতীয় রাজনীতির বিকল্প শক্তি নয়, তারা হলো অক্সিলারি শক্তি। তারা সহযোগিতা করতে পারে জাতীয় নেতাদের সাথে, জাতীয় রাজনীতির সাথে, এবং জাতীয় রাজনৈতিক যে দলগুলো আছে, যে দলগুলো দীর্ঘদিন থেকে কার্যকর ক্রিয়াশীল আছে, তাদের সাথে সহযোগী হিসাবে, অক্সিলারি ফোর্স হিসাবে তারা ভূমিকা রাখতে পারে। কিন্তু তারাই একমাত্র বিকল্প শক্তি, তারাই একমাত্র বিকল্প পার্টি, তারাই একমাত্র মানে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে একমাত্র তারাই ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে। এই ভাবনাটা অন্যায়, অনুচিত, এবং এটা মানুষ মানে নিবে না, মানুষ মানতে চায় না। মানুষ চায়, হ্যাঁ, এরা যখন আরও 20-30 বছর পরে তারা সেই পর্যায়ে যাবে, অভিজ্ঞ হবে। তার আগ পর্যন্ত তাদেরকে এই রাজনৈতিক প্রক্রিয়ার সাথে সিনিয়র যারা রাজনৈতিক নেতা আছে, কর্মী আছে এবং জাতীয় নেতা আছে, তাদের সহযোগিতা নেওয়া, তাদের সাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এবং সর্বোপরি একটা ভাব রাখা যে গুরু শিষ্যের যে একটা আমাদের সমাজের চল আছে, হ্যাঁ, এই মানসিকতা। কিন্তু তারাই নিজেরাই সাফিসিয়েন্ট এবং নিজেরাই বিকল্প শক্তি, এই ধরনের মনোভাব আমরা না, শুধু বাংলাদেশের মানুষ কেউই ভালোভাবে নিচ্ছে না, ভালোভাবে নিবে না, নেওয়ার কথা নয়। এই জন্যই যে তাদের অভিজ্ঞতা, তাদের বয়স, এটা কোনোটাই অ্যালাউ করে না যে তারা যদি মনে করে যে তারাই রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশে আগামী দিনে পথ দেখাবে, এবং পথ দেখাইতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের পথ দেখানোটাই সঠিক, তারা যদি এটা মনে করে, তাহলে তারা বোকার স্বর্গে থাকবে এবং তারা ভুল করবে। তারা যদি রাজনীতিতে প্রতিষ্ঠিত হইতে চায়, তারা যদি রাজনীতিতে আগামী দিনে বাংলাদেশের জন্য অবদান রাখতে চায়, তাহলে অবশ্যই মূলধারার রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের কোঅপারেশন রেখে, এক ধরনের
আপনার ওয়ার্কিং রিলেশনস রেখে, এক ধরনের আপনার উষ্ণ সম্পর্ক রেখে এবং গুরু শিষ্যের সম্পর্ক রেখে তাদেরকে চলতে হবে। তাহলেই তারা হয়তো তাদের রাজনৈতিক জীবন প্রতিষ্ঠিত করতে পারবে। আদারওয়াইজ তারা সেই স্বাধীনতার পরে জাসদের রাজনীতি আমরা যেভাবে দেখেছি মুখ থুবড়ে পড়েছে। জাসদের রাজনীতি, সেই তরুণ সমাজ স্বাধীনতার পরে তরুণরা জাসদের রাজনীতি করতে গিয়ে এরকম একটা হসপজ অবস্থা তৈরি করেছে। তারা জাতীয় রাজনীতিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে বৈজ্ঞানিক সমাজতন্ত্র করতে গিয়ে সে তখন যে মূলধারার যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতিকে তারা রীতিমতো ব্যতিব্যস্ত করে ফেলছে। তারা রীতিমতো, আমি তো মনে করি তাদের রাজনীতির অনেক শুদ্ধতা থাকা সত্ত্বেও তাদের অনেক হটকারী সিদ্ধান্তের কারণে, অস্থির সিদ্ধান্তের কারণে, এই যে আজকে যারা আপনি যে এনসিপির কর্মকাণ্ড সবটাই যে খারাপ সেটাও আমি বলছি না। তাদের মূল স্পিরিটটা ঠিক আছে, কিন্তু তাদের কৌশল এবং তাদের আপনার আকিদা, এগুলোর মধ্যে অনেক ম্যাচুরিটি ভাব আনতে হবে। আর তারা যদি মনে করে এখনই তারা ম্যাচিউর হয়ে গেছে রাজনীতিতে, তাহলে তারা শুধু ভুল করবে না, তারা জাতির জন্য তাদের জন্য আত্মঘাতী অবস্থা তৈরি করবে এবং জাতির জন্য একটা অন্ধকারের পরিবেশ তৈরি করবে। সমালোচনা এটা খারাপ কিছু না। যে কোনো পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হইতেই পারে, কথা সেটা না। এখানে অনেকগুলো রাজনৈতিক দল এখন হবে। এখন তো রাজনৈতিক দল গঠনের মৌসুম চলছে, ঠিক আছে। এটা তো আপনি যদি বলি, এখন যে কেউ রাজনৈতিক দলের একটা দোকান খুলে বসতেছে, এটা তো আমরা দেখছি, ঠিক আছে। এখন এই চূড়ান্ত বিচারে দিনের শেষে কয়টা রাজনৈতিক দল টিকবে এটা মানে এই মুহূর্তে বলা মুশকিল। কারণ রাজনৈতিক দল তো এটা এরকম নয় যে আপনি একটা ক্যাপসুল খাইলে পরদিন থেকে এটার অ্যাকশান শুরু হয়ে যাবে। ব্যাপারটা এরকম নয়। কিন্তু ব্যাপারটা হলো যে একটা রাজনৈতিক দল গঠন করবেন, গঠন করার পরে সেটার কর্মসূচি আপনি দিবেন, সেই কর্মসূচি মানুষের কাছে যাবে, সেই কর্মসূচি কি মানুষ সেটা বুঝার চেষ্টা করবে। এটা চড়াই উতরার মধ্য দিয়ে, মানে ইন্টারাকশনের মধ্য দিয়ে, সেটা সময়ের কাল পরিক্রমায় সেটার মানে সেই রাজনৈতিক দলের স্থিত অবস্থা, স্থায়িত্ব বা সেই রাজনৈতিক দল অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া সব কিছু নির্ভর করে তার কর্মসূচি, তার নেতৃত্ব এবং তার আপনার গণমুখী চরিত্র এবং এই সবগুলোর উপরেই ওই রাজনৈতিক দলের সফলতা নির্ভর করে। এখন এই 5ই আগস্টের পরে এই মানে মানুষের জন আকাঙ্ক্ষাকে ধারণ করে কিছু রাজনৈতিক দল গড়ে উঠতেছে, এটা সত্য, মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে। কিন্তু চূড়ান্ত বিচারে কোন রাজনৈতিক দলটাই মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে, লালন করতে, পালন করতে, বহন করতে পারবে এবং এটাকে বহন করেই মানে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবে, সেটা ভবিষ্যৎ ছাড়া বলা মুশকিল। এই মুহূর্তে আপনি বলতেই পারবেন না যে অমুক XYZ এই দল ভালো করবে, অমুক দল ভালো করবে না। কারণ রাজনৈতিক দলের ভালো মন্দ করা নির্ভর করে সময়ের পরিক্রমার উপরে। শেষ এই যে দলগুলোর কথা আপনি বললেন, নতুন নতুন দলগুলো করতেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা মানুষের মধ্যে বলা বলি আছে, করছো ভালো কথা, ঠিক আছে, দল করো, ঠিক আছে, সেটাও ঠিক আছে, অধিকার আছে, মানুষের কাতারে আসো, মানুষের সাথে কথা বলো। এখন এমন কিছু যদি কেউ করতে চায় যে আমরা দল করছি, আমরা অভ্যুত্থান করছি, আমাদেরকে তোমরা ক্ষমতা বসাই দাও, আমরা আমাদের মেধার স্বাক্ষর রাখবো, আমরা জাতির জন্য কিছু করব, রাজনৈতিক দল কিন্তু সেরকম নয়, সেটার দাবি রাখে না। আমার কথা বুঝতে পারছেন? রাজনৈতিক দল এরকম নয় যে আমি ভালো মানুষ, আমার ক্ষমতা বসাই দাও, আমি ভালো কিছু জাতিকে উপহার দিও, ব্যাপারটা এরকম না। রাজনৈতিক দলের ভালো মন্দ নির্ভর করবে তার চর্চার উপরে, তার কর্মসূচির উপরে এবং
সে এই মানে মানুষের দাবি, মানুষের প্রয়োজনে কিভাবে সাড়া দেয় তার উপরে নির্ভর করবে। ঠিক আছে, এখন এনসিপি বলেন, তারপরে আরও কয়েকটা পার্টি দেখলাম গত 7-8 মাসে প্রায় 25টা-26টা রাজনৈতিক দল ইতিমধ্যে হয়ে গেছে এবং তারা নিবন্ধনের জন্য আবেদনও করে ফেলছে। এগুলো কোন পর্যায়ে থাকবে এবং কীরকম করবে সেটা বাংলাদেশে আপনার এখন কর্মসূচিটা কি? আপনি ধরেন এই মুহূর্তে আমাকে আপনি যদি বলেন এই যে আমাদের যে দলগুলো আছে, ছোট 56,000 বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ, 56,000 বর্গমাইলের দেশ। তো এই দেশ ইন্ডিয়ার একটা স্টেটের সমান বা একটু বড়। সেখানে এতগুলো রাজনৈতিক দল, সেখানে কতটুকু মানে ক্ষমতা রাখে মানুষ এতগুলো রাজনৈতিক দলকে কিভাবে বিচার করবে, এটা আসলে একটা বিরাট প্রশ্ন। এতগুলো রাজনৈতিক দল বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারে না। শিবির বিতর্কিত হবে না তো, কারণ শিবির তো একটা নতুন দল নয়, অত্যন্ত একটা পুরাতন দল, একটা রেজিমেন্টেড ফোর্স এবং একটা আদর্শভিত্তিক দল, একটা ক্যাডার ভিত্তিক দল। যেই দলের আদর্শটা হচ্ছে এরকম, বাঁচলে গাজী, মরলে শহীদ। ঠিক আছে, তারা এরকম আদর্শ পোষণ করে। তারা মনে করে যদি আমরা দুনিয়াতে ভালো কিছু করতে পারি তাহলে দুনিয়াতে বেঁচে থাকলে আমরা গাজী, আর যদি আমরা এই ভালো কাজ করতে গিয়ে মারা যাই তাহলেও পরকালে আমরা বেহেশত। সুতরাং তাদের হারাবার কিছু নেই। এরকম একটা আদর্শ যারা ধারণ করে তারা মানে আপনি বলাই যায় বাংলাদেশে অপরাপর যে কটা ছাত্র সংগঠন আছে সবগুলোর চাইতে তাদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, মোটিভ অনেক 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 বেশি উৎকৃষ্ট, শ্রেষ্ঠ। কারণটা কি? কারণটা হচ্ছে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ আছে, তাদের মধ্যে আদর্শের বিষয়টা খুবই প্রাধান্য পায়, তারা নিয়মানুবর্তিতা মানে তারা মানে তরুণদের মধ্যে যে একটা উচ্ছৃঙ্খল হওয়ার একটা বদভ্যাস দেখা দেয় প্রচলিত তরুণদের মধ্যে, সেটা তাদের মধ্যে নাই। তারপরে তারা নেশাখোর নয়, তারা আপনার মানে যেটাকে বলি আমরা আমাদের সমাজে তরুণদের মধ্যে যে একটা তথাকথিত মানে প্রেম ঘটিত বিষয় যেগুলো নিয়ে এক ধরনের সমাজে, এটা খারাপ বলছি না আমি, কিন্তু তাদের মধ্যে এটা তারা খুবই চুজি এসব ব্যাপারে তারা খুবই চুজি। মোট কথা তারা মানে চারিত্রিক দিক থেকে তারা মানে খুব কষ্টি পাথরের মতো তারা পরীক্ষিত। এটা আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করেছি। আপনি যদি যে কটা ছাত্র সংগঠন বাংলাদেশে আছে সেই ছাত্র সংগঠনের মধ্যে একমাত্র শিবিরের যারা কর্মী নেতা আছে তাদেরকে অন্তত ছাত্র জীবনে আমরা তাদেরকে আদর্শ ছাত্র হিসেবে, আদর্শ তরুণ হিসেবে, আদর্শ যুবক হিসেবে এবং আমরা এটা বাংলাদেশে মানুষ তাদেরকে এই সার্টিফিকেট দিতে পারে। যাদেরকে এই সার্টিফিকেট সাধারণ মানুষ এইভাবে দিতে পারে তারা তো অন্তত তাদের মধ্যে যদি শতকরা 60 জনও যদি এই অবস্থায় তাদের পরবর্তী জীবনে এটাকে কাজে লাগাইতে পারে, পরবর্তী জীবনে এটার প্রতিফলন ঘটাইতে পারে, সেটাও তো যথেষ্ট, কম না তো। কিন্তু আমাদের তরুণরা যেখানে তো এখন বর্তমান তরুণরা বা আগের তরুণরা অনেক ক্ষেত্রে গড্ডা লেখে প্রবাহে গা ভাসায় দিচ্ছে, তারা যেখানে আপনার নেট দুনিয়াতে বিশেষ করে আপনার এখন যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে যেভাবে আপনার মানে নেট দুনিয়াতে তারা নিজেদেরকে ভাসায় দিচ্ছে, এটা তো ছাত্র শিবিরের ছেলেমেয়েরা
এরকম আমরা দেখছি না। আমি অনেক পিতামাতার সাথেও আলাপ করে লক্ষ্য করেছি, দেখেছি, হ্যাঁ, যে মায়ের যে পিতার সন্তান ছাত্র শিবির করে সে অনেকটা নির্ভার, অনেকটা সে চিন্তামুক্ত। তার সন্তান, তার ছেলে, তার মেয়ে উচ্ছন্নে যায় নাই। আর কিছু না হোক, তারা এটাতে সন্তুষ্ট তার সন্তানটা, তার কোনো বদভ্যাস নেই, তার কোনো নেশাখোর না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ভালো কাজ করে। এই যে পিতামাতারা এগুলোই তো চায় প্রথমত, এগুলো এদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। যেহেতু বেশি লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে আপাত দৃষ্টিতে আমরা তাদেরকে ভালো ছাড়া খারাপ তো এখনও বলতে পারতেছি না। হ্যাঁ, 2-4 জন থাকতে পারে, 2-4 জন তো উদাহরণ হইতে পারে না, কিন্তু অধিকাংশই লক্ষ্য করছি যে তারা আদর্শ তরুণ হিসেবে গড়ে উঠছে। তারা এমনকি এটাও তো আমরা লক্ষ্য করছি, তাদের মধ্যে সবচেয়ে মেধাবী ছেলেরাই তাদের মধ্যে আছে, সবচেয়ে মেধাবী। আমি তো লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একদম প্রথম 10 জনের মধ্যে শিবিরের ছেলেমেয়েরা থাকে। এটা তো পরবর্তীতে বোঝা যাচ্ছে, আমরা দেখতেছি। তারপরে চাকরি ক্ষেত্রে অনেক সময় আপনি দেখেন বিসিএস পরীক্ষাতে, এগুলো তো পরবর্তীতে বোঝা যায়, বিসিএস পরীক্ষাতে যে মানে মেধা তালিকায় মানে শীর্ষস্থানের মধ্যে এদেরকে লক্ষ্য করা যায়। এবং যেই সরকারি কর্মকর্তা যার শিবিরের ব্যাকগ্রাউন্ড আছে, যে ছাত্র রাজনীতি শিবিরের ব্যাকগ্রাউন্ড আছে, সে অনেক বেশি সৎ, সে অনেক বেশি পিপল ওরিয়েন্টেড, সে অনেক বেশি দরদি, সে অনেক বেশি যোগ্য এবং অনেক বেশি মানুষের প্রতি দয়াশীল। এবং মানে সোজা কথা, সে ভালো অফিসার হিসেবে, ভালো সরকারি কর্মকর্তা হিসেবে সে তার মেধার স্বাক্ষর রাখতে পারতেছে, সততার স্বাক্ষর রাখতে পারতেছে। এটা তো আমরা সমাজে দেখছি। এবং যদি তুলনা করেন আপনি ছাত্র শিবিরের সাথে বা ছাত্র শিবিরের সাথে অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর সাথে, আমি তো মনে করি অনেক ক্ষেত্রে তুলনাই হয় না। এরকম যদি বলি, আমি মনে হয় খুব বেশি বলা হবে না। কারণ মেধার দিক থেকে, সততার দিক থেকে, তারপরে আপনার যোগ্যতার দিক থেকে, চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে, তারপরে শৃঙ্খলার দিক থেকে, নিয়মাবর্তিতার দিক থেকে, যত ভালো ভার্চু আছে, ভাইস অ্যান্ড ভার্চু আমরা কথা বলি না, সমস্ত মানে ভার্চুজ, সমস্ত নিয়ম নীতি ভালো, যত ভালো আছে, ম্যাক্সিমাম ভালোগুলোই এদের মধ্যে আমরা লক্ষ্য করি। তো এরা যদি জাতীয় রাজনীতিতে যখন প্রবেশ করবে, এর যদি সিকিভাগও বাকি থাকে জাতীয় রাজনীতিতে, তাহলেও আমাদের জাতীয় রাজনীতিতে গুণগত একটা পরিবর্তনের তো সম্ভাবনাই দেখা দেয়। এটা আমরা আশা করতে পারি। যে ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠন, সেক্ষেত্রে আমাদেরকে তো অনেক ক্ষেত্রে হতাশা করে। যেখানে আমরা গত 18 বছর যে ছাত্রলীগের তো নমুনা দেখছি, তাদের অনেক অবদান থাকতে পারে, কিন্তু তারা সৎ লোক হিসেবে তো প্রতিষ্ঠিত না। তারা আপনার দুর্নীতিমুক্ত ছাত্র নেতা হিসেবে তো প্রতিষ্ঠিত নয়। তারা সৎ কর্মকর্তা হিসেবে তো প্রতিষ্ঠিত নয়। হ্যাঁ, তারা হয়তো যোগ্য আছে, তাদের মধ্যে অনেক যোগ্যতা আছে, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন, সেটা হলো সততা, সেটা হলো যোগ্যতা, সেটা হলো নিষ্ঠা, এবং সেটা হলো পরোপকারী মনোভাব। এই জিনিসগুলো আমাদের অনেক অভাব। এই জিনিসগুলোই ছাত্র শিবির এবং এই আপনার জামাতের যে রাজনীতি যারা করে, ইসলামিক রাজনীতি যারা করে, তাদের মধ্যে আমরা অনেক বেশি লক্ষ্য করি। এটা আমি তো মনে করি বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে প্রচুর আলেম ওলামারা এরকম আছেন, হ্যাঁ, যারা তাদেরকে যদি কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়, তারা অনেক বেশি ভালো করবে আপনার সেই সাধারণ শিক্ষিত যারা তাদের চাইতে, আমি তো মনে করি। কারণ আমাদের এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় জীবনে সবচেয়ে যে জিনিসটার ঘাটতি আছে, সেটা হলো সততা। এই সততাই একমাত্র আমাদের, নাহলে আমাদের সব কিছু কম বেশ আছে। সততা যদি থাকে, তাহলে জাতি অনেক দূর এগিয়ে যাবে।
না, আমার বিশ্লেষণ হচ্ছে জামাত তো আপনারা জানেন জামাত একটা খুবই স্ট্র্যাটেজিস্ট, খুবই একটা কৌশলী রাজনৈতিক দল। তাদের অনেক কৌশল আছে, তো অনেক ত্যাগ আছে, অনেক তিতিক্ষা আছে, অনেক মানে সোজা কথা, অনেক মানে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য এবং ইসলামের জন্য ত্যাগ করার মানসিকতা আছে। এবং ত্যাগ করে তারা যে ত্যাগ করে দেখানোরও নজির আছে। শুধু বলছে না, শুধু ত্যাগ যে করতে জানে এবং ত্যাগ করার মনোভাব যে তাদের আছে, এটা দেখাই, এটা সমাজে তারা দেখিয়ে ছেড়েছে। মানুষের কাছে এটা প্রমাণ আছে। এখন এটা সত্য কথা, বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আপনার হতাশা এবং এক ধরনের উন্নাসিকতা আছে রাজনৈতিক ব্যবস্থার উপরে, যে তারা বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে তারা মানে বারবার হোঁচট খাচ্ছে, বারবার ব্যর্থ হচ্ছে, বারবার বঞ্চিত হচ্ছে, মাহরুম হচ্ছে। এবং সেই ক্ষেত্রে তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেন বা নতুন রাজনৈতিক দলের মানে কর্মকাণ্ড বা তাদের পলিসি বা তাদের শাসন তো দেখতে তাদের আগ্রহ আছে মানুষের মধ্যে। এই আগ্রহটা এটা অস্বীকার করার উপায় নেই। এই আগ্রহটা যদি লুফে নিতে পারে জামাত, তাহলে এই আগ্রহটা সৃষ্টি হয়ে আছে। কিন্তু নতুনত্বর প্রতি নতুন একটা দল ক্ষমতায় আসুক, এটা জাতির এখন এই মুহূর্তে আকাঙ্ক্ষা। এখন সেই দলটা কে, এটা আমি তো এখন এই মুহূর্তে বলতে পারবো না। তবে নতুন একটা দল, নতুন একটা শক্তি এবং নতুন একটা ব্যবস্থা মানুষকে পরিচালিত করুক, মানুষকে দিক নির্দেশনা দেখ এবং জাতিকে শাসন করুক, এটা চাচ্ছে। পুরান কোনো শাসন ব্যবস্থা তারা খুব একটা মনে হচ্ছে না। এখন যদি না হয় তাহলে পুরান অগত্যা মধুসূদন মানে কোনো তো উপায় নাই। এখন ব্যবস্থা তো খালি থাকতে পারে না, শূন্যস্থান তো শূন্য থাকতে পারে না, এটা পূরণ করতে হবে। সেই ক্ষেত্রে মানুষ বিকল্প হিসেবে যদি কাউকে না পায়, কোনো দলকে না পায়, কোনো শক্তিকে না পায়, তখন যেমন আছে সেই ব্যবস্থার মধ্যে মন্দের ভালো হিসেবে কাউকে হয়তো বেছে নেবে। কিন্তু মানুষের তীব্র আকাঙ্ক্ষা আছে নতুনত্বের প্রতি, নতুন দলের প্রতি। নতুন দল মানে ওই চক্কুমিয়ার দল, মার্কার দল না। নতুন দল মানে শক্তিশালী দল। নতুন দল মানে হলো পরীক্ষিত দল। নতুন দল মানে হচ্ছে যাদের জনবেশ, জনভিত্তি, জন আকাঙ্ক্ষা এবং চাহিদা আছে, এরকম দল। এখন নতুন দল বলতে অনেকে বোঝায় যে কালকে একজন দল গঠিত হয়েছে, তাকে দিয়ে মানুষ মাতামাতি করবে, তা না। তাহলে মানুষ দেখতে চায় যাদের শক্তি আছে, ক্ষমতা আছে, যারা মানুষের ভার নিতে পারবে, দায়িত্ব নিতে পারবে, এরকম একটা দলকে তারা চায়। তো জামাত এমন একটা দল, যেহেতু তাদের খুবই পুরনো একটা দল, তারা বাংলাদেশের রাজনীতিতে খুব শক্তিশালী ভূমিকা দীর্ঘদিন থেকে রেখে আসছে। জনগণের কাছে তারা পরীক্ষা বারবার দিছে এবং প্রত্যেক পরীক্ষাতে তারা কম বেশ জয়ী হয়েছে। হ্যাঁ, এখন আগামী দিনে যদি মানুষ আরও একটু বেশি করে তাদেরকে মার্কস দেয়, তাহলে নিঃসন্দেহে আরও ভালো করবে এবং ভালো করার সম্ভাবনা তো সবচেয়ে বেশি আমি বেশি দেখছি। তবে এটা সত্য, আপনাকে মানতে হবে, এখন তো সব দলের লোকেরাই মানুষের কাছে যায়, তাই না? কিন্তু জামাতের নেতাকর্মীরা, শিবিরের নেতাকর্মীরা মানুষের কাছে গেলে একটু অন্য দৃষ্টিতে দেখে, একটু আগ্রহ ভরে দেখে এবং একটু আপনাকে বলবো ইন্টারেস্ট নিয়ে এবং খুব অধীর এক ধরনের মায়া মমত্ব বোধ নিয়ে মানুষ তাদের প্রতি দেখা যে তারা কি বলতে চায়। হ্যাঁ, তাদের কথাটাই মানুষ গভীর মনোযোগ সহকারে শোনার প্রয়োজন মনে করে। তাদের বক্তব্যের মধ্যে, কথার মধ্যে মানুষ নতুনত্ব খুঁজে পাওয়ার মানুষ হাতড়ে বেড়ায়। তাই এখানে কিছু নতুন থাকলেও থাকতে পারে। আর যে দলগুলো যাচ্ছে মানুষের কাছে, মানুষ সেটাকে ট্রেডিশনাল বলেই মনে করতেছে। এটা আসার জন্য আসে, বলার জন্য বলছে,
দেখার জন্য দেখছে। দেখেন, আমি একটা উদাহরণ দেই। মনে করেন কোনো এক বন্যা আক্রান্ত এলাকাতে আপনি আওয়ামী লীগের লোকেরাও যায়, বিএনপির লোকেরাও যায়, জাতীয় পার্টির লোকেরাও যায়, ত্রাণ নিয়ে যায়, এনসিপির লোকেরাও যায়, আরও অন্যান্য দল যার যার ক্ষমতা অনুযায়ী সেই বন্যা দুর্গত এলাকাতে আপনার গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলে কিছু ত্রাণ সামগ্রী দিয়ে আসে। এই যে ত্রাণ তৎপরতার মধ্যে একটা রাজনীতি লুকায়িত আছে মানুষ, এবং সেখানে যদি জামাতের লোকেরাও যায়, মানুষ জামাতের যে তৎপরতাটা, তাদের যে ত্রাণ বিতরণের বা ত্রাণ দেওয়ার যে ওয়ে, ত্রাণ দেওয়ার এবং মানুষের সাথে কথা বলার এবং যে পদ্ধতিতে তারা ত্রাণ দেয়, যেভাবে তারা মানুষের কাছে পৌঁছায়, এটার মধ্যে মানুষ এক ধরনের নতুনত্ব খুঁজে পায়। আর যে দলগুলো যায় ত্রাণ নিয়ে, তারা সেটার মধ্যে একটা ট্রেডিশনাল গতানুগতিক ধারা দেখতে পায়। কিন্তু একমাত্র আপনারা লক্ষ্য করে থাকবেন, একমাত্র জামাতের ধারাটাকে, জামাতের ত্রাণ দেওয়ার ধারা, জামাতের মানুষের কাছে পৌঁছানোর পদ্ধতি, তারপরে এমনকি জামাতের এবং শিবিরের মানুষের কাছে ভোট চাওয়ার যে একটা পদ্ধতি, সেটাকেও মানুষ আগ্রহ ভরে দেখে, আগ্রহ ভরে তাদের সাথে দুদণ্ড কথা বলার প্রয়োজনীয়তাটা অনুভব করে। আর সমস্ত দলগুলোর তাদের কথাও শুনে, কিন্তু তাদের কথার মধ্যে তাদের কথাগুলো শোনার বা মনোযোগ দেওয়ার তাড়াবোধ করে না খুব একটা। তারা মনে করে এটা তো গতানুগতিক, এটা দেখে আসছি আমরা গত 50 বছর, বন্যা দুর্গতির সময় বা প্রয়োজনে অপ্রয়োজনে রাজনৈতিক দলের নেতারা কর্মীরা আমাদের কাছে আসবে যাবে, এক একজনের এক এক মতলব খুঁজে। কিন্তু জামাতের আর শিবিরের লোকরা যদি মানুষের বিপদে আপদে ঝাঁপায় পড়ে, সেখানে মানুষ খুব একটা মতলব খুঁজে বলে আমি অন্তত মনে করি না। তারা ভাবে যে এরা সত্যিকার অর্থে রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, এটা তারা তাদের ভাইয়ের বোনের খোঁজ নেওয়ার জন্য এসছে, এবং তারা এটাকে দায়িত্ব মনে করে, তারা এটাকে সওয়াবের কাজ মনে করে, তারা এটা পরকালের পাথেয় হবে এটা মনে করে, এবং দুনিয়াতে তারা মনে করে তাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই তাদের মানে লাভ হবে। এই দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষ তাদেরকে দেখে। আমি এইটা বলার অর্থটা হচ্ছে এটাই যে জামাতের রাজনীতি, শিবিরের রাজনীতি এবং তাদের মানুষের কাছে তাদের যাওয়া, আর অপর রাজনৈতিক দলগুলো মানুষের কাছে যাওয়া, পৌঁছা, তাদের কাছে খোঁজখবর নেওয়া, দুটার মধ্যে মানুষ খুব পার্থক্য খুঁজে পায়, এবং মানুষ পার্থক্য বুঝে, এবং মানুষ দুইটার মধ্যে এক ধরনের রেখাপাত করতে পারে। তারা এক গ্রুপকে মনে করে এটা ট্রেডিশনাল, আর গ্রুপকে মনে করে না এটা নন ট্রেডিশনাল। এক গ্রুপকে মনে করে এরা লোক দেখানো কাজ করে, এরা আমাদেরকে লোক দেখানোর জন্য আসছে, আর গ্রুপকে মনে করে না সত্যিকার অর্থে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকার জন্য আসছে। সুতরাং এটা একটা মৌলিক বিহেভিয়ারাল চেঞ্জ বলে আমি মনে করি। মানুষ এইভাবে দেখে না। দালালি তো করছে, এটা তো সত্য। আপনার বিএনপির মতো একটা দল, তারা তো বিপ্লবী দল না, তারা তো রেভলিউশনারি দল না। তারা ক্ষমতা যাইতে চায়, আর ক্ষমতা যাইতে হলে অনেক আপোষ করতে হয়। এমনও তো কথা উঠতেছে না শুধু, এবং সত্যতাও আছে। তারা ইন্ডিয়ার দালাল, ভারতের দালাল, তারপরে তারা আওয়ামী লীগের দালাল। তো যেগুলো যা রটে তা তো বটে। আওয়ামী লীগের দালাল কেন হবে না? তারা যতটা না ইন্ডিয়াকে ভয় করে, যা তারা মানে দালালি করে, তার চাইতে বেশি দালালি এই মুহূর্তে আওয়ামী লীগের করবে, এটাই স্বাভাবিক। কারণটা হচ্ছে কি জানেন? কারণ তারা আওয়ামী লীগের বেশি ভয় পাইবে এখন। তারা মনে করতেছে তাদের চিরদিন, তাদের তো চিরশত্রু আওয়ামী লীগের চিরশত্রু বিএনপির চিরশত্রু আওয়ামী লীগ। আবার একজন ছাড়া একজন চলতেও পারে না। তারা শত্রু তুমি, বন্ধু তুমি আমার সাধনা, একটা গান আছে না বিখ্যাত? হ্যাঁ, আওয়ামী লীগ আর বিএনপির বেলায় এটা খুবই সত্য কথা। বন্ধু তুমি, শত্রু তুমি আমার সাধনা। ওই আওয়ামী লীগ ছাড়া বিএনপি চলে না, বিএনপি ছাড়া আওয়ামী লীগ চলবে না। এটা কিন্তু জিনিসটা সত্য। কারণটা হচ্ছে এখানে আমি আগেও আপনার এক শোতে বলছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা অলিখিত এবং অদেখা একটা চুক্তি আছে, যেটা কোনো লিখিত না, এটা একটা চার্টার মতো আছে।
সেটা কি? সেটা হচ্ছে যে তারা তাদের মনস্তত্ত্বের জগতে তারা মনে করতেছে যে আমরা দুই দলই মূলত এই দেশের মা বাপ, এই দেশের মা বাপ আমরা দুই দল, এই দেশের ভাগ্য নিয়ন্তা আমরা দুই দলই। সুতরাং তুমি 15-16 বছর আমার খুব অত্যাচার করছো, তো তোমার সেই অত্যাচারটা আমি করব না। আমি তোমাকে মনে করাই দিতে চাই যে তুমি এটা ঠিক করো নাই, তুমি এটা ঠিক করো নাই। উদার রাজনৈতিক দল তো বিএনপি, এই জন্য তাদেরকে ক্ষমা করে দেয়। কারণ বিএনপি ক্ষমা করে দেওয়ার ঐতিহ্য আছে। বিএনপি এর আগেও জিয়াউর রহমান ক্ষমা করে দিছে ইয়াকে, আওয়ামী লীগরে ক্ষমা করে দিয়ে বড় ধরনের মানে জিল্লতি ভোগ করছে বিএনপি। হ্যাঁ, সে যাই হোক, সেখান থেকে বিএনপি শিক্ষা নেয় নাই। তারপরেও বিএনপি মনে করতেছে যে আওয়ামী লীগের সাথে একটা ভালো সম্পর্ক রেখে তাদেরকে যদি আগামীতে চলা যায়, তারা ক্ষমতায় যাইতে পারবে। সেই ক্ষেত্রে তারা মূলত থ্রেট মনে করে জামাতকে, তারা মূলত ইসলামিক ফোর্সগুলোকে থ্রেট মনে করে। এটা অনেকে আবার ইন্ডিয়ার সুর মিলিয়ে মনে করতেছে যে ইন্ডিয়া তো এরকম মনে করে। ওই তো তারা এক ঢিলে দুই পাখি মারতে চায়, তারা একদিকে মানে এক ঢিলে দুই পাখি মারতে চায়। একদিকে জামাতকে এবং ইসলামিক দলগুলোকে খুব একটা প্রশ্রয় না দিয়ে, খুব একটা আশকারা না দিয়ে ভারতকে খুশি করে রাখতে চাইতে পারে, এটা একটা তাদের কৌশল হইতে পারে। আরেকটা হলো আভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে খুব সুবিধা করতে পারবে না, তাদের প্রচুর সুইং ভোট বা তাদের কিছু ভোট যদি তারা কাউন্ট করতে পারে, টানতে পারে, তাহলে তাদের জন্য সেখানে ইসলামিক দলগুলো বা জামাতকে তারা সহজেই কুপঘাত করতে পারবে রাজনৈতিকভাবে, এবং ভোটের মাঠে তাদেরকে পরাজিত করতে পারবে। এই ধরনের একটা কৌশল থাকলেও থাকতে পারে। সুতরাং মানে আপনার সাথে অনেকের সাথে আমিও একমত যে তারা যতটা না এই মুহূর্তে ভারতকে শত্রু মনে করে, তার চেয়ে বেশি শত্রু মনে করে তারা আপনার জামাতকে বা ইসলামিক দলগুলোকে। কারণ ইসলামিক দলগুলোর যদি শনয় শনয় উত্থান হয়, তাহলে এটা বিএনপির জন্য ক্ষতিকর, বিএনপির রাজনীতির জন্য ক্ষতিকর, এবং বিএনপির উদার রাজনৈতিক দলের চর্চা করে সেই ক্ষেত্রে তারা অনেক ছেদ পড়তে পারে এবং তাদের ভোটে এটা বিরাট নেগেটিভ প্রভাব পড়তে পারে বলে তাদের টার্গেট এখন এই মুহূর্তে হয়তো ইন্ডিয়া নয়, যেটা 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 দেখা যায় না, কিন্তু এটা তো দেখা যায়। এটা আরেকটা দিক আছে। আওয়ামী লীগের নেতারা এখন সব তো হয় এক্সাইল, নতুবা মানে আত্মপলাতক, হ্যাঁ, মানে যে সেলফ এক্সাইল, ঠিক আছে। এখন কি করতেছে তারা, বিএনপির মতো একটা উদার রাজনৈতিক দল যারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, যারা আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগের অর্থে সেভাবে করতে পারে না বা করবে না, তাদের সেই ঐতিহ্য নাই। আওয়ামী লীগ যদি এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ড চলে যায়, যেহেতু তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, তারা যদি আন্ডারগ্রাউন্ড চলে যায়, যেহেতু তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ রাজনৈতিক দল হিসেবে, আওয়ামী লীগ কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং অনেক বেশি আপনার অ্যাক্টিভ এবং অনেক বেশি দক্ষ এবং অনেক বেশি চৌকস আন্দোলনের দিক থেকে, এবং অনেক বেশি তারা কৌশলী, মানে আপনার যেটাকে বলে আপনাকে হিংসাত্মক, ধ্বংসাত্মক, তারপরে ত্রাসের রাজনীতি, এগুলো তো আওয়ামী লীগ সিদ্ধহস্ত। সেই ক্ষেত্রে যদি এখন আওয়ামী লীগ সেই তার আপনার প্রতিহিংসা পরায়ণ হয়ে যদি আন্ডারগ্রাউন্ড চলে যায়, যদি আপনার ক্ল্যান্ডেস্টাইনলি তারা এইভাবে আন্দোলন করে, সেই ক্ষেত্রে বিএনপির তো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বিএনপির যে ক্ষমতা যাওয়ার যে একটা হাতছানি দিচ্ছে বিএনপিকে, সেটা ব্যাহত হইতে পারে। এই জন্যই তো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের বিচার নিয়ে তাদের এই দোদুল্যমানতা। কী কারণে? এটাই কারণ, তারা মনে করতেছে যে তারা যদি ক্রিয়াশীল এখন থাকেও মাঠে, তাও বিএনপি ক্ষমতা যাইতে পারবে। সুতরাং তারা ওই বদনামিটা কেন নিবে যে আওয়ামী লীগ ছাড়া তারা নির্বাচিত হয়ে আসছে? আওয়ামী লীগের একটা দল, বড় দল নির্বাচন করে তাদেরকে হারে আমরা নির্বাচিত হয়ে আসছি, এটা তারা জাতির কাছে এবং
বিশ্বের কাছে দেখাইতে চায়। এটার জন্যেই তাদের ভয় এখানেই যে যদি তারা নির্বাচন বর্জন করে, যদি তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়, এবং সেই ক্ষেত্রে ক্ষতিটা মূলত বিএনপিরও হবে বেশি। দল হিসেবে বিএনপির ক্ষতি সবচেয়ে বেশি। অন্যান্য অনেক ছোটোখাটো দল যারা আছে তারা অনেক কথা বলতে পারে, হ্যাঁ, তাদের ক্ষতি বা কী, লাভে বা কী, তাদের ক্ষতির হওয়ার কিছু নেই, লাভ হওয়ার তেমন কিছু নেই। কিন্তু বিএনপির লাভ হওয়ার বিষয় আছে, ক্ষতি হওয়ার বিষয় আছে। বিএনপির ক্ষতি হলে বিশাল ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষতিটা কি? সেই ক্ষতি হলো আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে যদি তারা না থাকে, তারা মনে করে তাদের রাজনৈতিক যে মজেজা, তাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে যে মানুষের কাছে যাওয়ার যে একটা সগৌরবে যাওয়ার যে একটা ইচ্ছা, সেটা তারা কিছুটা হইলেও সেটা ব্যাহত হবে, সেটা তারা প্রমাণ করতে পারবে না। আওয়ামী লীগ থাকলে সেটা পারবে। জাতীয় পার্টি কোনো মঙ্গল গ্রহের থেকে আসেনি, জাতীয় পার্টি আসমান থেকেও নাজিল হয়নি, এটা এলিয়েন ফোর্সও না, এই সমাজ থেকে এটা উত্থিত। জাতীয় পার্টি যেহেতু একটা মানে বিচ্ছিন্ন একটা দ্বীপেরও একটা সংগঠন নয়, এই সমাজেরই একটা প্রোডাক্ট। বারবার যে কথাটা মিডিয়া সহ আপনারা বলতে চাচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে, জাতীয় পার্টি ইন্ডিয়ার সাথে একটা উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত। কিন্তু এই সম্পর্কটা, এই জাতীয় সম্পর্ক, আমি আগেও বলছি, এখনও বলছি, আবার বলছি, এই জাতীয় বিষয়গুলো বাংলাদেশের প্রত্যেকটা নয়, খুবই গুরুত্বপূর্ণ প্রথম ধারার মূলধারার রাজনৈতিক দলগুলোই মেনটেন করে ভারতের। ঠিক আছে, জাতীয় পার্টি হয়তো এটা খুব সুকৌশলে, অত্যন্ত চাতুরতার সাথে এটা দেখাইতে পারে নাই। মনে হয়েছে যেন জাতীয় পার্টি একদম মানে ভারতের একটা নির্লজ্জ মানে সাপোর্টার, বা তাদের সব কিছু তাদের মানে তাদেরকে অনুসরণ করে বা তাদের কথা উদ্বাস করে, এরকম মনে হয়েছে। কিন্তু এই অবস্থা বাংলাদেশে 2-3টা যে বড় বড় দল আছে, ঠিক সেম অবস্থা, সেম। আপনি দৌড় যদি দিতে চান দিতে হবে। এখন এতটুকু দেখা গেছে বেশি। যেটা বলছিলেন আপনি, হ্যাঁ, এই দালালি করিও জাতীয় পার্টি মূলত লাভবান তো হয়নি। আওয়ামী লীগ দালালি করে লাভবান হয়েছে, বিএনপি দালালি করে লাভবান হয়েছে বা হচ্ছে, আগামী দিনে হওয়ার সুযোগ আছে। ঠিক আছে, এই যে 24-এর যে নির্বাচনটা হইল, এই নির্বাচনে একটা বিরাট সুযোগ গেছে জাতীয় পার্টির, যে দালালিটা করছে। এই দালালিতে যদি ইন্ডিয়া 100টা সিট করে আনির ব্যবস্থা করে দিতে পারতো, তাহলে বুঝলাম যে জাতীয় পার্টি এই দালালিটা করে একটা লাভবান হয়েছে। তার মানেটা কি? তার মানে জাতীয় পার্টির দালালিটা আওয়ামী লীগ এবং বিএনপির দালালির মতো এত শক্তিশালী দালালি করতে পারে না। ঠিক আছে, জাতীয় পার্টিও দালালি করে, বিএনপিও দালালি করে, ওই আওয়ামী লীগও দালালি করে, কিন্তু জাতীয় পার্টির দালালিটা মানে ফ্রুটফুল দালালি হইল না। ঠিক আছে, ফলদায়ক, ফলপ্রসূ দালালি হইল না। বরঞ্চ একটা সুযোগ ছিল গত নির্বাচনে। এই নির্বাচনে যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের এই জাতীয় সিদ্ধান্তের ফলে, যেহেতু বিএনপি নির্বাচনে আসে নাই, সেই নির্বাচনে এরকম আমরা নির্বাচনে গেলাম, ভারতকে এরকম একটা সুযোগ করে দিলাম, হ্যাঁ, তাহলে তাদের তো উচিত ছিল আমাদেরকে, যদি সত্যি সত্যি এরকম তাদের ভূমিকাটা শক্তিশালী হইতো, তারা বাংলাদেশের রাজনীতিতে এরকম শক্তি এক্সারসাইজ করে, প্রভাব এক্সারসাইজ করে, সেটার নমুনা তো আমাদের ক্ষেত্রে সত্য হইল না। তাদের সত্যতা মানে দেখা দিল আওয়ামী লীগের ক্ষেত্রে, তাদের শক্তির প্রমাণ দেখা দিল ইয়ের ক্ষেত্রে, বিএনপির ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে হইল না। সুতরাং বদনামিটা আমাদেরকে নিতে হইল। সব মাছে গু খায়, মানে পাঙ্গাস মাছের দোষ হয়। তো আমরা দালালিটা মনে হয় খুব কঠিনভাবে করতে পারি নাই, এবং খুব সফলতার সাথে করতে পারি নাই, খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে করতে পারি নাই। আর করতে পারি নাই বলে মানুষের কাছেও দালাল হইলাম, তাদের কাছেও আপনার কালার হইলাম শুধু। না, এটা ওই যে আপনার ওই কথাটা একটু আগে যেটা বললাম না, যে ওই যে সব মাছে গু খায়, পাঙ্গাস মাছের দোষ হয়। এখন জাতীয় পার্টির এই পিছু ছাড়ছে না এই সমালোচনাটা। এটা জাতীয় পার্টির সিচুয়েশন। এখন আমরা কিছু বললেই বলে যে আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলি। আওয়ামী লীগের পক্ষে সবচেয়ে বেশি ভোকাল হচ্ছে বিএনপি,
সবচেয়ে বেশি কথা বলে বিএনপি, অথচ বিএনপির কোনো দোষ হয় না, দোষ সব জাতীয় পার্টির। ঠিক আছে, আসলে এটা দোষ টোষ বিষয় না, বিষয়টা হচ্ছে আপনাকে সত্য কথাটা তো বলতে হবে, সত্য কথাটা বলতে হবে। এগুলো মাঠটা অনেক গরম করা যায়, মিডিয়া কাঁপানো যায়, পত্রপত্রিকা অনেক কথা লেখা যায়, আপনার ফেসবুক আপনার মানে ভরাই দেওয়া যায়, হ্যাঁ, অনেক সমালোচনার ঝড় তোলা যায়। ঝড় তোলা এক জিনিস, আর দায়িত্বশীল বক্তব্য আর এক জিনিস। দায়িত্বশীল বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ বিষয় না, আওয়ামী লীগ বিষয় না, বিষয়টা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল, কেন জাতীয় পার্টি তো যখন জামাত নিষিদ্ধ করার পায়তারা করছিল সরকার, আমাদের নেতা জি এম কাদের স্পষ্টভাবে, শুধু স্পষ্ট নয়, খুব সাহসিকতার সহিত, খুব জোরালোভাবে পলিটিক্যালি উনি স্ট্যান্ড নিয়েছেন যে এই জাতীয় সিদ্ধান্ত আত্মহননের শামিল, এই জাতীয় সিদ্ধান্ত জাতির কোনো উপকারে আসবে না এবং এটা উচিত নয়। এই বক্তব্য উনি দিয়েছেন, পার্লামেন্টে দিয়েছেন, মানে এবং উনি বিভিন্ন ফোরামে বক্তব্য দিয়েছেন যে কোনো রাজনৈতিক দলকে এভাবে এক্সিকিউটিভ অর্ডারে কলমের খোঁচা নিষিদ্ধ করা যায় না। এখন জাতীয় পার্টির কথা কে শুনে? আপনি তো দালাল কই আপনার, মানে জাতীয় পার্টির কথা আপনি জুলাই গণ অভ্যুত্থান সময় প্রথম যে আওয়াজটা তুলেছ তাদের পক্ষে, এই আন্দোলনের পক্ষে, এই আন্দোলনের প্রয়োজনীয়তার পক্ষে প্রথম আওয়াজ কিন্তু জি এম কাদের উঠেছে পার্লামেন্টের ভিতরে, এমন নয় বাহিরে। একটা সরকারি প্রতিষ্ঠান, দেশের প্রতিষ্ঠান পার্লামেন্ট, যেটা হচ্ছে কি আমাদের প্রাণকেন্দ্র, জাতির রাজনীতির প্রাণকেন্দ্র, সেখানে উনি বিরোধী দলের নেতা হিসেবে এই ছাত্রদের আন্দোলনের ন্যায্যতা সম্পর্কে, প্রয়োজনীয়তা সম্পর্কে এবং তাদের এটাকে মেনে নেওয়ার জন্য জোরালো বক্তব্য দিয়েছেন এবং জাতির সত্যিকারের মুক্তিযুদ্ধ উনি তখন বলছেন এদেরকে। এত কিছু বলার পরও ওনাকে এই দোসরের পিছু ছাড়ছে না। ঠিক আছে, তো এটা একটা দুর্ভাগ্য জাতীয় পার্টির জন্য, এটা আপনাকে বলতেই হবে, জাতীয় পার্টির জন্য এটা দুর্ভাগ্য। এবং তারপরেও জাতীয় পার্টি এখন পর্যন্ত এই 5ই আগস্টের আন্দোলনের, অভ্যুত্থানের এবং বিপ্লবের সারবত্তা, বিপ্লবের প্রয়োজনীয়তাটা এবং গ্রহণযোগ্যতা এবং এই মানুষের আশা আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি সোচ্চার জাতীয় পার্টি। কিন্তু সেই জাতীয় পার্টিকে কর্নার করে রাখা হয়েছে, সেই জাতীয় পার্টিতে কোনো জায়গাতে ডাকা হচ্ছে না, সেই জাতীয় পার্টিকে অফিস ভাঙচুর করতেছে, সেই জাতীয় পার্টির নেতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করার জন্য বলা হচ্ছে। তো এটা আমার মাঝে এটা যতটা না, এটা এক ধরনের মানে ফ্যাশনে পরিণত হয়ে গেছে এখন, আপনারা যাই বলেন, এটা একটা মানে জাতীয় পার্টির নাম শুনলেই মানে একটা ফ্যাশন হয়ে গেছে, তাদের দোষর বলতে হবে। অথচ তারা যে কাজগুলো করছে, তারা যে দোসরের যে কাজগুলো করছে, এই দোসরের কাজগুলোই বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল দুইটাই করছে, কিন্তু তাদের নাম কেউ বলে না, দোসর বলে না তাদেরকে। এটা এই যে দুর্ভাগ্যটা, এটা মানে দল হিসেবে জাতীয় পার্টির এটা একটা দুর্ভাগ্য, এটা মানতে হবে। নাহলে আরেকটা দুর্ভাগ্যের কথা বলি আপনাকে, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি যে যুগান্তকারী আপনার কিছু সংস্কার আনছে, বাংলাদেশের রাজনীতিতে যে একটা উৎপাদনের রাজনীতি শুধু সূচনা করে নাই, প্রতিষ্ঠিত করছে, কোনো রাজনৈতিক দল তা করতে পারে না। এটা চ্যালেঞ্জ। তার সত্ত্বেও এই দলটার কোনো নাম নেই, এটাও একটা দুর্ভাগ্য আমি বলতেছি। তারপর তো কোনো ধরনের নেই। আপনি যদি একটা দুটা উদাহরণ দেখেন, আপনি দেখবেন এই দুইটা উদাহরণের সাথে কোনো রাজনৈতিক দলের অ্যাচিভমেন্টের সাথে মিলবে না। আপনি একটাই ধরেন, এই যে উপজেলা পদ্ধতি জাতীয় পার্টি সৃষ্টি করছে, এটার সাথে আপনি ধরেন তো এরকম একটা সংস্কার কোনো রাজনৈতিক দল আনতে পারছে কিনা? একটাই দিলাম, এই যে স্থানীয় সরকারকে যে গ্রামে নিয়ে গেল, একটা উপজেলা তৈরি করে দিয়ে, উপজেলা মানে কি জানি উনি কি চাইছিল এরশাদ জাতীয় পার্টি, যে উপজেলা মানে একটা মিনি বাংলাদেশ। সেখানে হসপিটাল থাকবে, সেখানে বিচারালয় থাকবে, সেখানে সেক্রেটারিয়েট থাকবে, সব কিছু ওখানে, মানে ছোট্ট একটা বাংলাদেশ, ওখানে সব কিছু। আপনি এখন চিকিৎসার জন্য ঢাকা চলে আসছেন না, আপনি অপারেশনের জন্য ঢাকা চলে আসতেছেন, আপনি লেখাপড়ার জন্য ঢাকা চলে আসতেছেন, কিচ্ছু না, ওই উপজেলায় সব থাকবে। এইটা উনি চাইছিলেন। ঠিক আছে, সেই জাতীয় পার্টিকে আপনি কোনো মূল্য দিচ্ছেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করতেছেন, দোসর বলতেছেন বারবার। এই যে এটা আমি মনে করি এক সময় হয়তো আসবে যে এটা হয়তো থাকবে না, মূল্যায়ন হবে। আরেকটা বলি,
এই যে আজকে ইসলাম নিয়ে এত কথা বলা হচ্ছে, আজকে যদি ইসলাম, এদিকে তাকান, আপনি যদি ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলাম যদি না থাকতো, সংবিধানে যদি এটা না, এতদিনে বুঝছেন, এতদিনে বাংলাদেশের অন্যরকম চরিত্র হয়ে যেত। এটার উপর হাত দিতে কেউ পারে নাই। আপনি লক্ষ্য করছেন? কারণ একটা রাষ্ট্রের ইসলামিক চরিত্রকে উনি সংবিধানের মধ্যে দিয়ে দিছেন, সংবিধানের মধ্যে লেবেল আটাই দিছেন, বাস সারা জীবনে আর কেউ কথা বলতে পারবো না ইসলামকে নিয়ে। এই যে ইসলামকে একটা সর্বোচ্চ আসনে বসায় রেখে গেছেন। এর পরবর্তী সরকারগুলো ইসলামের বিভিন্ন কাজ করবো করে একটা মৌলিক কাজটাই উনি করে দিয়েছেন। বাংলাদেশের যে একটা পাটাতনটা উনি তৈরি করে দিয়ে গেছেন। সেই রাষ্ট্রধর্ম ইসলামটা করে দিয়া আর উপজেলা সিস্টেম চালু করে দিয়ে বাংলাদেশের ফাউন্ডেশনটাই উনি বানিয়ে দিয়েছেন। এই ফাউন্ডেশন তার পরবর্তী সরকারগুলো বাড়াবে, কমাবে, শক্ত করবে, সলিড করবে, এটা পরবর্তী সরকারগুলোর দায়িত্ব। কিন্তু মৌলিক কাজটা উনি করে গেছেন। এ সত্ত্বেও, এটা যেটা বলতেছি, তা সত্ত্বেও জাতীয় পার্টির এই যে বদনামটা ঘুচলো না। এখন আমি সেটা কতদিন থাকবে আমি জানি না। তবে ইতিহাস বলে, বা যে ইতিহাস জাতীয় পার্টির রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আছে, সেই ইতিহাস যদি জনগণ মূল্যায়ন একদিন হয়তো করতেও পারে, সেটার জন্য জাতীয় পার্টি অপেক্ষা করছে, আর কিছু না। এখন এই সমস্ত বদনাম, হয়তো যে বদনামগুলো এখন হচ্ছে দোষর হিসাবে, এগুলো একদিন হয়তো মানুষ বুঝে আমাদের কর্মকাণ্ডকে মূল্যায়ন করে হয়তো সেটার থেকে উত্তরণ ঘটতে পারে, এই আশায় আমরা আছি। এবং জাতীয় পার্টির নেতৃত্ব আছে, তারা মনে করছে তারা জনগণের কাছে যাওয়ার তাদের মানে কর্মসূচি আছে। দেখেন, দল অদল বদল এটা বাংলাদেশের কালচারে আছে। বাংলাদেশের রাজনৈতিক এটা মানে জোয়ার ভাটার দেশ। আমরা যারা রাজনীতি করি, আমাদের চূড়ান্ত লক্ষ্যটা কি? আমাদের চূড়ান্ত লক্ষ্যটা জনগণের খেদমত করা। এখন যেখানে গেলে, যেখানে থাকলে আমি জনগণের খেদমত করতে পারবো, সেটা মানুষ চাইতেই পারে। কখনো কোনো সেটা রং হইতে পারে, কখনো সেটা ভুল হইতে পারে, কিন্তু মানুষের চাওয়া তো রং না, ভুল না। আমি চাইতেই পারি, বা আমি মনে করতে পারি যে আমি যদি এই দলে থাকি তাহলে আমি মানুষকে বেশি সার্ভিস দিতে পারবো, সমাজকে বেশি খেদমত করতে পারবো, মানুষের জন্য কিছু করতে পারবো। আর যদি অন্য দলে থাকি তাহলে আমি পারবো না। এই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো একসময় আমি মনে করেছিলাম, আমি বিএনপির রাজনীতি করেছি 5 বছর, এটা সত্য। আমি 5 বছর বিএনপি, আমি ম্যাডাম খালেদা জিয়ার হাত ধরেই আমি বিএনপিতে ছিলাম 5 বছর। তো আবার আমার কাছে মনে হয়েছে যে বিএনপির রাজনীতি করে আমি নিজের জন্য কিছু করতে পারছি না, এবং জনগণের জন্য কোনো কিছু করার সুযোগ আমার নাই। এটা আমি মনে করছি। হইতে পারে আমি রং, হইতে পারে আমার ভুল। তো আমি মনে করেছি যদি আমি জাতীয় পার্টিতে আবার ফিরে যাই, তাহলে আমার হয়তো জনগণের জন্য কিছু করার, তাদের খেদমত করার, তাদের জন্য, তরুণ সমাজের জন্য কিছু করার, বিশেষ করে আপনার অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত সাধারণ মানুষের জন্য কিছু করার একটা সুযোগ তৈরি হবে। সেই আশায় হয়তো আমি আবার ফেরত আসছি, কিন্তু সেটাও ব্যর্থ হইতে পারে। রাজনীতি তো উত্থান পতন হয়। আপনি আজকে যেটাকে সঠিক মনে করেন, কালকে সেটা ব্যাঠিক, কালকে যেটা ব্যাঠিক মনে করেন, পরশুদিন সেটা সঠিক। এটা হইতে পারে, সময়ে বলে দিবে কি করবে না করবে। সুতরাং আমরা সময়ের দিকে চাই থাকতে হবে। বিএনপি 5 বছর করে আমি আমার চাকরি হারাইছি। যদি আপনি বলেন 5 বছর যখন তখন আওয়ামী লীগ ক্ষমতায়, তো 5 বছর আমি বিএনপি করছি। সেই সময়টাতে মানে আমার কর্তৃপক্ষের কাছে ব্যাপকভাবে সরকারি দলের লোকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমার লোক কি করে বিরোধী দল করে। আমি তো একটা এম্বাসিতে চাকরি করতাম, তো আমার মানে এম্বাসির কর্তৃপক্ষ, অ্যাম্বাসেডারকে বলা হইতো, মানে সেটা একদম অফিসিয়ালি বলা হইতো যে আপনার স্টাফ, আপনার কর্মকর্তা কিভাবে একটা বিরোধী দল করে, সে করবে সরকারি দল, সে কিভাবে বিরোধী দল করে। তো আপনারা জানেন যে বিশেষ করে আরব দেশের লোকেরা
আরব অ্যাম্বাসির যারা কর্মরত থাকেন সেই ডিপ্লোমেটরা সাধারণত বিরোধী দল পছন্দ কম করে, তারা সরকারি দলের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, তো আমি যখন এম্বাসিতে চাকরি করতাম তখন আমার কর্তৃপক্ষকে, আমার অ্যাম্বাসেডরকে বলা হতো যে আপনার অমুক স্টাফ, আপনার অমুক কর্মকর্তা অমুক দল করে, সে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত, সে এই করে সেই করে, রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী। তখন আমাকে স্বাভাবিক নিয়মে সেটার প্রভাব আমার উপর পড়েছে। এবং বিএনপি করিয়ে 4-5 বছর বিএনপি করি আমি আমার জীবনের মানে যে অর্জন সেটা আমি হারাইছি। মূল কথা আমি মানে সম্মানের সাথে চাকরি করতাম, সে চাকরিটা হারাইছি। কোন এম্বাসিতে? হ্যাঁ, আমি তো ছিলাম মধ্যপ্রাচ্যের কাতার এম্বাসিতে, কাতার দূতাবাসে আমি জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলাম। তো আমি যখন বিএনপি করি বলে তারা জানতে পারছে এবং অফিসিয়ালি বলা হয়েছে যে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হোক, সেটা শিকার আমি হয়ে গেছি। জানতো কিনা জানি না, বিএনপি তো কত কিছুর খবর রাখে না। বিএনপি তো মানে তাদের নেতাকর্মীরা, অনেক নেতাকর্মীদেরকে তারা ঠিক মতন মূল্যায়নও করে না, আবার যাদেরকে মূল্যায়ন করার দরকার তাদেরকে মূল্যায়ন করে না, যাদেরকে মূল্যায়ন করার দরকার নেই তাদেরকে মূল্যায়ন করে। বিএনপির মধ্যে এই সমস্যা তো আছে। এখন তাদের উচিত ছিল আমার খোঁজ নেওয়া, তো তারা তো নেই। তো এতে আমার কোনো ইয়ে নাই। রাজনীতি করতে গেলে এরকম কখনো তিরস্কৃত হয়, কখনো পুরস্কৃত হয়, কখনো হারায়, কখনো অর্জন করে, এটাই রাজনীতি। আবার বিএনপি ছাড়লেন কেন? ওই তো বললাম, আমি মনে করছি যে বিএনপি এই মুহূর্তে বিএনপি ছাড়লে আমি মানুষের জন্য কিছু করার একটা সুযোগ তৈরি হইতে পারে, এটা মনে করছি। দেখেন, রাজনীতিতে সব কথা সব কিছু বলা যাবে না, বলা যায় না, সব কিছুই আপনি বলা যায়। আমি নিজে, আমার তো নিজের তো একটা স্বাধীনতা আছে। আমি নিজে মনে করেছি যে আমার যে উদ্দেশ্য, আমার যে লক্ষ্য, আমার লক্ষ্য কি মানুষের জন্য কিছু করা, সেটা এই মুহূর্তে যদি আমি আমার এই দল করি তাহলে আমার কাছে মনে হয়েছে যে আমি মানুষের কাছে যাইতে পারবো, মানুষের জন্য কিছু করতে পারবো। সেটা অনেক সময় ভুল হইতে পারে, এবং আমার ক্ষেত্রেও হয়তো হয়েছে। এখন এই ভুলটা রাজনীতির ক্ষেত্রে রাজনৈতিক কর্মীরা ভুল শুদ্ধর মধ্য দিয়ে এগিয়ে চলে। আমি আবার মনে করছি যে আমাকে জাতীয় পার্টিতে ফিরে আসা উচিত, এই জন্য আমি আবার ফিরে আসছি।